আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমরা আজকে আলোচনা করব আসক্তি নিয়ে, আমাদের আচরণগত আসক্তি নিয়ে। কত কিছুতেই না আমরা আসক্ত হই। এখন দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে প্রবল রকমের ডিভাইস আসক্তি, ইন্টারনেট আসক্তি। বয়স্করাও কিন্তু এক্ষেত্রে পিছিয়ে নেই। এই আবহমান কাল ধরে চলা যে জুয়া খেলার নেশা, সেটা কিন্তু এখন অনলাইন বেটিংয়ের রূপ নিয়েছে। এছাড়াও আরও কত কিছুতেই মানুষ আসক্ত হয়। খাওয়াতে আসক্তি, অনেক রকম আচরণেও আসক্তি থাকে। নিজেকে আঘাত করার মধ্যেও কিন্তু আমরা এক ধরনের আনন্দ খুঁজে পাই। তো এই সমস্ত আসক্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং এই আলোচনার জন্য আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। তাদের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাম্য, সহকারী অধ্যাপক, মানসিক রোগ বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। এবং আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ রাহিনুল ইসলাম, আবাসিক সাইকিয়াট্রিস্ট, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। স্যার, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমে তৌহিদুল ইসলাম সাম্য স্যার, আপনার কাছে আসছি। আপনি স্যার আমাদের একটু বুঝিয়ে বলুন, আসক্তি জিনিসটা আসলে কি, আসক্তি এবং একই সঙ্গে মানুষ কেন আসক্ত হয়? আচ্ছা, আসলে আসক্তি জিনিসটা আমরা নানাভাবেই চিন্তা করি। আপনি যেটা বলছিলেন যে জুয়ার কথা যেমন বলছিলেন, আবার পাবলিক পারসেপশনে অথবা আমাদের জনমনে যেটা আছে যে নেশার জিনিসপত্রগুলো যেমন হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, এই টাইপের জিনিসগুলো নিয়ে আমরা বলি যে আসক্ত হয়ে আছে। এবং বর্তমানে যেটা হচ্ছে যে অনলাইন জুয়া অথবা স্মার্টফোন অ্যাডিকশন, আমরা বারবার করে এই কথাটা আমাদের সোশ্যাল মিডিয়া অথবা আমাদের দৈনন্দিন লাইফে চলে আসে। সো এই জিনিসগুলো আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে তাহলে আমরা আসক্তিকে কীভাবে করে সংজ্ঞায়িত করব, এটা একটা কোয়েশ্চেন চলে আসে। আমরা এমন কোনো কাজ, যেই জিনিসগুলো আমরা যদি খুব সহজ করে বলি যে এমন কোনো কাজ যেটা আসলে আমাদের জন্য সঠিক হচ্ছে না, আমাদের দৈনন্দিন লাইফে অথবা দৈনন্দিন কাজ, আমাদের যেই সামাজিক দায়িত্ব, আমাদের পরিবারের সাথে যেই সম্পর্ক, সেই জায়গাগুলোকে এফেক্ট করছে, এবং সেই আমরা ওই একটা বিষয় নিয়ে বেশি মগ্ন হয়ে যাচ্ছে, এবং অন্যখানে যে প্রবলেমগুলো হচ্ছে, যে আমি পরিবারকে সময় দিতে পারছি না, অথবা আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অথবা আমার সময় নষ্ট হচ্ছে, আমার কাজের ক্ষেত্রে প্রভাব ফেলছে, এবং এই সব কিছুর থেকে সরিয়ে নিয়ে এসে আমি শুধু একটা জিনিস নিয়ে চিন্তা করছি, সেটা যেটাই হোক, মোবাইলই হোক অথবা জুয়াই হোক অথবা অন্য কোনো নেশার দ্রব্যই হোক, সেই জিনিসগুলোর দিকে সারাক্ষণ সেটা নিয়েই চিন্তা করছি, সেটা নিয়েই ভাবছি কখন আবার ধরবো, কখন আবার অথবা ব্যবহার করব। এবং এটা করতে করতে দেখা যাচ্ছে যে যখন আমি এটা করছি না তখনও সেটার কথাই চিন্তা করছি, এবং না করা পর্যন্ত অস্থির হয়ে যাচ্ছি। এবং যদি কখনো এই জিনিসগুলো না করতে পারি, আমার যেটাতে আসক্তি অথবা যেটাতে আমি জড়িয়ে পড়েছি, সেটার থেকে যখন দূরে যাচ্ছি অথবা পারছি না, কেউ বাধা দিচ্ছে, তখন দেখা যাচ্ছে আমি অস্থির হয়ে যাচ্ছে, খারাপ লাগছে, এবং ওই জিনিসের প্রতি আবার না যাওয়া পর্যন্ত, ওটা বস্তুটা গ্রহণ, নেশার দ্রব্য হোক অথবা জুয়া হোক, সেই জিনিসটা আবার না যাওয়া পর্যন্ত আমার খারাপ লাগছে, এবং সেই খারাপ লাগাটা ব্যবহার করার পরে হয়তোবা কিছুটা কমে আসে, কিন্তু তার সাথে সাথে আবার শুরু হয়ে যাচ্ছে, আবার কখন ব্যবহার করব, আবার কখন সেই জায়গাটা ফেরত যাব। এই জিনিসগুলা আমরা যদি খুব সহজভাবে বলি, এটাকেই আমরা আসক্ত বলতে পারি। এবং সেটা খুব যেমন কিছু কিছু নেশার দ্রব্যগুলা, যেমন আমরা ট্যাবলেট অথবা হিরোইন অথবা এইসব জিনিসগুলা যেমন আমরা বুঝি যে এগুলো আমাদের জন্য ঠিক হচ্ছে না, এবং খারাপ জিনিস হচ্ছে, শরীরের উপর খারাপ প্রভাব ফেলছে, তারপর আমরা কিন্তু বের হয়ে আসতে পারছি না। সো এই প্রভাবগুলো আমাদের পারিবারিক সামাজিক লাইফে পড়ছে, এবং ফলশ্রুতিতে দেখা যাচ্ছে নানাভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সো এরকম যেরকম আচরণ, সেগুলাকে আমরা আসক্তির আচরণ হিসাবে চিহ্নিত করতে পারি। এক একজনের ক্ষেত্রে সেটা এক এক রকম হতে পারে। আর আসলে দেখা যাচ্ছে যে আসক্তি আমরা কেন তৈরি হচ্ছে, এটা একটা নির্দিষ্ট, কিন্তু এটা একটা মানসিক রোগ। আমরা অনেক সময় মনে করি চারিত্রিক দুর্বলতা, ও নেশা করে, ও হয়তো বা খারাপ, ওর এই সারাক্ষণ মোবাইল দেখে, ওর হয়তো বা নিজের উপর কন্ট্রোল নেই। কিন্তু আসলে ব্যাপারটা আমরা দেখেছি যে এটা একটা শারীরিক রোগের যেমন বিভিন্ন লক্ষণ আছে, আমাদের শরীরে পরিবর্তন হয়, আসক্তির ক্ষেত্রেও কিন্তু আমাদের ব্রেনে পরিবর্তন হয়। আমরা যদি ব্রেনের লেভেলে দেখি, তখন দেখতে পাই যে আমাদের ব্রেনের কিছু এরিয়া আছে অথবা জায়গা আছে যারা এই আসক্তি, এবং এটা আমরা বলি রিওয়ার্ড সার্কিট, যে পুরস্কার, যে আমার একটা কিছু করলে কিছুক্ষণের জন্য ভালো লাগছে, এই জিনিসগুলোর সাথে রিলেটেড আমরা বলি ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া। এখান থেকে আমাদের ডোপামিন রিলিজ হয় এবং নিউক্লিয়াস অ্যাকুম্বেন্সকে স্টিমুলেট করে,
এবং এর সাথে সাথে আমাদের যে সিদ্ধান্ত গ্রহণে অথবা নিজেকে কন্ট্রোল করার যে ক্ষমতা প্রিফ্রন্টাল কর্টেক্স সেই জায়গাগুলোতেও কিন্তু এফেক্ট হয়। তখন নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা কিন্তু অন্য মানুষের মতন থাকে না, তখন সেটা কমে যায়। এবং এই যে এখানটায় কিছুক্ষণের জন্য সাময়িক যে আনন্দ, সাময়িক যে উত্তেজনা, এটার জন্য কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইমোশনগুলা অ্যামিগডালার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং আমাদের হিপোক্যাম্পাসে যে আমাদের মেমোরি, একটা লং টার্ম মেমোরি তৈরি হয়ে যেতে থাকে। এইখানটায় কিন্তু এই পুরো রিওয়ার্ড সার্কিট আমরা বলে থাকি, এটাতে কিন্তু পরিবর্তন চলে আসে। এবং আমরা অনেকেই হয়তো শুনেছি ডোপামিনের কথা, একটা নিউরোট্রান্সমিটার ব্রেনে আমরা একটা কেমিক্যাল রিলিজ হয়, যেটা দেখা যাচ্ছে এরকম কিছু কাজের ক্ষেত্রে, নেশা জাতীয় জিনিসের ক্ষেত্রে একটা আনন্দের অনুভূতি সাময়িকভাবে তৈরি করে, কারণ অনেক বেশি পরিমাণের তখন ডোপামিন রিলিজ হয়। তো ওইটা আমাদেরকে কিছুটা সাময়িক আনন্দ দেয়, ফলশ্রুতিতে দেখা যায় যে আমাদের ব্রেন ওইভাবে করেই কিন্তু জিনিসগুলো গ্রহণ করতে শিখে যায় এবং ওইভাবেই অভ্যস্ত হয়ে যায়। অল্প ডোপামিনে তখন হয় না, অতিরিক্ত ডোপামিন খুঁজতে থাকে যে আরেকটু আমি কোনো নেশাদ্রব্য করলে অথবা কোনো একটা ওই গ্যাম্বলিং করলে তখন আমার আরেকটু ভালো লাগবে, আরেকটু ভালো লাগবে, এরকম করতে করতে দেখা যাচ্ছে সেই আমাদের ব্রেনের যে রিওয়ার্ড সার্কিট ওটা পুরাটার কিন্তু একটা পরিবর্তিত রূপ ধারণ করে। এবং এর জন্যই দেখা যাচ্ছে যে এই আসক্তির থেকে অনেকেই বের হয়ে আসতে পারে না। কারণ আমরা যেমন শারীরিক কিছু রোগের ক্ষেত্রে আমরা ওষুধ না খেলে অথবা চিকিৎসা না নিলে যেমন সেটার পরিবর্তন হয় না, ওনারা চেষ্টা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে এই রিওয়ার্ড সার্কিটটা রিসেট হয়ে যাওয়ার জন্য, নতুন করে সেট হয়ে যাওয়ার জন্য কিন্তু তখন দেখা যাচ্ছে তারা চাইলেও এই আসক্তির জায়গাগুলোর থেকে বের হয়ে আসতে পারছে না। থ্যাংক ইউ ডক্টর তহিদুল ইসলাম শাম্য। রানুল স্যার, আমি আপনার কাছে আসছি। তহিদ স্যার যেটি বলেছেন, আসক্তি নিয়ে বলেছেন, সচরাচর কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে যদি চিন্তা করি, আসক্তি বলতে সাধারণত কোনো একটা দ্রব্যের আসক্তিটাই বোঝায়। মদের নেশা, ঘুমের ওষুধের নেশা, বা ওই হেরোইন, গাঁজা বা এইসবের নেশা। আমাদের আবার যাপিত জীবনে কারো কারো কিন্তু যেগুলোকে আমরা ওইভাবে আসক্তি মনে করি না, কিন্তু সেগুলোর হয়তো আসক্তির এক রকমের ইমপ্লিকেশন থাকে। ধূমপান, এমনকি চা কফিতেও আমরা অনেকে আসক্ত থাকি। তো আচরণগত আসক্তি যেটি বলছি আমরা, এই এখন যেগুলো বের হয়েছে, আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচরণগত আসক্তি জিনিসটা আসলে কি, এটি যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলেন। অনেক ধন্যবাদ। প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কিছু সময় ব্যয় করতে চাই সেটা হচ্ছে আসক্তি শব্দটা নিজেকে নিয়ে। আসক্তি শব্দটা যদি উল্টোভাবে ইংরেজি করা যায় তাহলে আসক্তি এডিকশন। আর আমাদের কিন্তু চলতি বাংলা ভাষাতেও কিন্তু আমরা অনেক কিছু আমরা ইতিবাচক অর্থে ব্যবহার করি। আমাদের খুবই একজন শ্রদ্ধেয় বিজ্ঞান লেখক আছেন, আব্দুল্লাহ আল মতির বই আছে, তারা যখন আবিষ্কারের নেশায়, আবিষ্কারের নেশাটাকে ভ্রমণের নেশা, বই পড়ার নেশা, গানের নেশা, তাই না? রাইট। এটা কি আপনার নেশা নাকি পেশা? এটা আমার পেশা বা এটা আমার নেশা, বা ধরা যাক কেউ ফটোগ্রাফির নেশা। হ্যাঁ, হ্যাঁ, এই যে নেশা শব্দটা ব্যবহার করা হচ্ছে এর কিন্তু একটা ইতিবাচক অর্থ আছে। আবার আমরা যখন একটা রোগ বা ব্যাধি অর্থে ব্যবহার করছি, এটি কিন্তু ছোটোখাটো কোনো ব্যাপার না, এটি কিন্তু একটা খুব ভয়ঙ্কর একটা রোগ বা ব্যাধি, যেটা চিকিৎসা না করলে কিন্তু খুনোখুনি থেকে শুরু করে আত্মহত্যা, হোমিসাইড, বহু রকম ঘটনা, দুর্ঘটনা করতে পারে। এটা খুবই একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। তো যদি আমরা আসক্তি এবং নেশা শব্দটা ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু এটা গুরুত্বটা হালকা হয়ে যায়। যে বিবেচনায় DSM-5 এবং পরবর্তীতে কিন্তু আসলে সচেতনভাবে কিন্তু এডিকশন শব্দটা আসলে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানুষ যেন এটার ভয়ঙ্কর দিকটাকে আলাদা করে বুঝতে শেখে। কারণ আমার দৈনন্দিন জীবনে কিছু কিছু বিষয় তো আছে যেটা আমরা ইতিবাচকভাবে দেখবো। একজন মানুষ পড়াশোনা এক্সটেন্সিভলি করেন, উনি দক্ষ পেশাদার, এটাকে তো আমরা রোগ বলতে পারি না। এটা একটা দিক। আরেকটা যেটা নিয়ে বলছিলেন যে আচরণগত আসক্তি, আসলে কিন্তু গোড়া কিন্তু একই। যে ডক্টর তহিদ বলছিলেন যে আমাদের আনন্দের একটি সার্কিট, মোবাইলে যেমন সার্কিট থাকে ভেঙে ফেলে দেখা যায় একটা সবুজ রঙের সার্কিট আছে, আমাদের মস্তিষ্কে কিন্তু এই ধরনের এক ধরনের কানেকশন সিস্টেম আছে, একটা নেটওয়ার্ক আছে। পৃথিবীর যে বিষয় নিয়ে আমরা আনন্দিত হই না কেন, সেটা আমাদের হচ্ছে আমাদের পছন্দ অনুযায়ী কাচ্চি বিরিয়ানি হোক কিংবা মোরগ পোলাও হোক, হোয়াট এভার ইট ইজ, কিংবা আমাদের পছন্দের মানুষের প্রশংসা হোক, চাকরিতে একটা প্রমোশন হোক, যাই হোক, আমরা কিন্তু বা কেউ ধরা যাক হচ্ছে একটু সুন্দর করে মাথাটা টিপে দিচ্ছে, ভালো লাগছে, মানে হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে ডোপামিন জড়েছে এবং আমাদের যে এই পুরস্কারের অংশটুকুতে টোকা লেগেছে। অর্থাৎ আমাদের ভালো লাগা মানে হচ্ছে সমান সমানটাকে যেমন ধরে নিই যে আমাদের এখানে অবশ্যই এর সাথে হচ্ছে যেটা অবশ্যই আমাদের ব্রেনে কিছু না কিছু পরিমাণে ডোপামিন নিঃসরিত হয়েছে। এখন ডোপামিন নিঃসরণটা নিশ্চয়ই এক একটা আনন্দের জন্য একরকম হবে। যিনি ধরা যাক প্রথম সন্তানের বাবা হয়েছেন, দ্বিতীয় সন্তানের সময় প্রথম সন্তানের মতন যে হুবহু একই রকম আনন্দ পাবেন তা তো হওয়ার কথা নয়, তাই না? প্রথমবার থেকে পরের বার হয়তো একটু কম হবে। এইটাই হচ্ছে আমাদের যদি বুঝতে চাই, এই আসক্তির রোগটাকে যদি আমরা বুঝতে চাই,
তাহলে কিন্তু আমাদের এই ব্যাপারটা মাথায় রাখার দরকার আছে। পৃথিবীর যে কোনো বিষয় যখনই আমরা নিয়ন্ত্রণ হারাভাবে করব এবং যেটার সাথে প্রাথমিকভাবে একটা আনন্দের সম্পর্ক থাকবে, সেটাকে আমরা ধরে নেব যে সেটা একটা রোগে রূপান্তরিত হয়েছে। যেমন ধরা যাক, আমাদের এই মুহূর্তে আমরা কথা বলছি, আমাদের পানির পিপাসা পেয়েছে, আমি একটু ওয়েট করছি, আমি কিন্তু এখনই পানির জন্য দৌড়ে যাচ্ছি না। আমি যে অপেক্ষা করতে পারছি, এটা অটোমেটিক ঘটছে না। অপেক্ষা করতে পারা যে সামর্থ্যটার পিছনে কিন্তু আমাদের মস্তিষ্কের বেশ কিছু কলাকৌশল আছে। সবাই কিন্তু অপেক্ষা করতে পারেন না। আচ্ছা, পানি যে আমি পরবর্তীতে খাবো, এটাকে নিশ্চয়ই কোনো রকম অবৈধ কার্যক্রম হিসেবে গণ্য করা হবে না, কারণ পানি খাওয়া তো হচ্ছে বেঁচে থাকার জন্য আমাদের মৌলিক কাজ। আবার অন্যভাবে যদি বলি যে জুয়া খেলা কি এটা আমাদের মৌলিক কাজ? না, জুয়া খেলা কিন্তু আমাদের কোনো জীবনযাপনের সাথে আমাদের কোনো মৌলিক কোনো শর্ত পূরণ করছে না বেঁচে থাকার ক্ষেত্রে। জুয়া খেলা যদি হয় এক ধরনের আচরণগত আসক্তি, এর পাশাপাশি কিন্তু ধরা যাক হচ্ছে মোবাইল ফোনের মধ্যে আবার ভাগ করা যেতে পারে। মোবাইল ফোনের মধ্যে কেউ গেম খেলছেন, কেউ এক্সটেন্সিভলি তথাকথিত সোশ্যাল মিডিয়া, তথাকথিতটা আমি সচেতনভাবে বলছি, আমার কাছে আমার ব্যক্তিগত আর্গুমেন্ট, তার খুব অতি বুদ্ধিমান, এটা নাম হওয়া হতে ছিল অ্যাসোশাল মিডিয়া, নাম দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া। আসলে কিন্তু সোশ্যাল নয়, থেকে এটা মানুষকে দূরে রাখছে, বরং এটি আসলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখছে। যারা এটা ডিজাইন করেছেন তারা অতি বুদ্ধিমান, খুবই সচেতনভাবে তার সোশ্যাল শব্দটা ব্যবহার করেছেন, অথচ এটা কোনোভাবেই কিন্তু এটা সোশ্যালের শর্ত পূরণ করছে না। এখানে কিন্তু আমরা খেয়াল করলে দেখব, ওনারা আবার লিখেও দিয়েছেন যে চলে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সবশেষে। আমি নির্দিষ্ট একটা সোশ্যাল মিডিয়ার কথা বলছি, নাম মেনশন না করে। কিন্তু খেয়াল করলে দেখব, আমরা প্ল্যান করি হচ্ছে 10 মিনিট, বের হতে হতে দেখা যায় হয়ে যায় 2 ঘন্টা। মাথার মধ্যে কাজ করি কিন্তু আরেকটু শুধুমাত্র হয়তো বা এই স্ক্রলটা করেই এই ভিডিওটা দেখে আমি বের হয়ে যাব, এই আরেকটু আর শেষ হয় না, এবং আমরা এতে আটকে যাই। এরকমভাবে যে আটকে যাচ্ছি, এটাই আমাদেরকে কিন্তু আসলে আসক্তি পর্যায়ে নিয়ে যাচ্ছে। রাতারাতি যে আমি আসক্ত হয়ে পড়ছি তা না। শিশুদের ক্ষেত্রে একটা খুব জরুরি কথা বলার দরকার আছে। আমাদের বিশেষত তরুণ বাবা মা যারা আছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা দুজনেই চাকরিজীবী, সন্তান থাকেন বেশিরভাগ সময় অন্য কারো কাছে বড় হচ্ছে, এবং আমরা বাচ্চাকে শৈশবকাল থেকে মোবাইলে ধুমধারাক্কা গান বাজিয়ে খেতে ট্রেনিং দিচ্ছি। রাইট। এতে করে যেটা বড় মৌলিক সমস্যা যেটা হচ্ছে, শিশুদের কিন্তু মনোযোগের যে স্প্যান বা মনোযোগের যে আমরা যদি বলি পরিসর, এটা কিন্তু আমাদের বড়দের মতন না। আমরা অবশ্যই ভাবতে পছন্দ করি বাচ্চারা বোধহয় আমাদের মতনই, আসলে বাস্তব জীবনে তা নয়। কার্টুন ছবি যদি আমরা প্লে করি, বাচ্চারা কিন্তু দেখা যায় খুবই অতি চঞ্চল বাচ্চা, সে কিন্তু দেখা যাচ্ছে স্থিরভাবে তাকিয়ে আছে। আমরা গার্জিয়ানরা খুব উল্লসিত হই, বাহ কত একটা সহজ সমাধান পাওয়া গেছে, ওকে আমি দিলাম, শান্ত হয়ে গেল। কিন্তু এর পিছনে কিন্তু একটা ভয়ঙ্কর বৈজ্ঞানিক সত্য আছে। শিশুদের মনোযোগের স্প্যান সাধারণত থাকে হচ্ছে হয়তো 3 সেকেন্ডের কম, কোনো কোনো ক্ষেত্রে 4 সেকেন্ডের কম। তার মানে একটা নির্দিষ্ট একটা বিষয় এসে একটা না 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের বেশি মনোযোগ ধরে রাখতে পারবে না। কার্টুন ছবির দিকে যদি আমরা একটু তাকাই, শুধু এখনকার কার্টুনের কথা বলছি না, আরও অনেক পুরাতন কার্টুনের ক্ষেত্রে এই তথ্য প্রয়োগ করা হয়েছে যে প্রত্যেক 3 সেকেন্ড অন্তর অন্তর কিছু না কিছু করছে, হয় আছাড় খাচ্ছে, না ডিগবাজি খাচ্ছে, না চিৎকার করছে, কোনো একটা ঘুষি খাচ্ছে, কিছু না কিছু হচ্ছে, অথবা সেই সিনটি চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু এটা 3 সেকেন্ডের আগেই হচ্ছে, এই কারণে কিন্তু হচ্ছে তার যে মনোযোগের স্প্যান, তার মধ্যেই কিন্তু একটা নতুন একটা তথ্য উপস্থাপন করা হচ্ছে। ফলাফল হিসাবে সে কিন্তু চোখ সরাচ্ছে না। আমরা গার্জিয়ান হিসেবে বোকার মতন উল্লসিত হচ্ছি। ভয়াবহ যে একটা ক্ষতি হচ্ছে এই কারণে, এই শিশুদের মনোযোগের স্প্যানটা কিন্তু বড় হচ্ছে না। যার আমরা কিন্তু আমরা একটা খুবই মোটা দাগে একটা প্রভাব দেখতে পারবো, যে একসময় কিন্তু পূর্ণদৈর্ঘ্য সিনেমা বলতে আমরা বুঝতাম 3 ঘন্টার একটা মুভি। রাইট। এখন কিন্তু সামষ্টিকভাবে কিন্তু আমাদের দর্শকদেরও কিন্তু মনোযোগ কমে গেছে। হ্যাঁ, 3-5 মিনিটের কন্টেন্টও মানুষ দেখতে চায় না, 1 মিনিটের রিল খোঁজে। এখন আর 1000 পৃষ্ঠার লেখারও লোক মানুষ আর খুঁজে পাওয়া যায় না, 1000 পৃষ্ঠার বই পড়ারও মানুষ খুঁজে পাওয়া যায় না। তো এটা কিন্তু পিছনে একটা প্রযুক্তির একটা বড় ধরনের অবদান আছে। এক কথা আমি সামারি করতে চাই, শুধুমাত্র মোবাইল নয়, বা পর্নোগ্রাফি নয়, বা গেম নয়, বা কি বলা যায় জুয়া নয়, যে কোনো ধরনের আচরণ যখন ব্যক্তির জন্য স্বল্পমেয়াদে দীর্ঘমেয়াদে পারিবারিক, সামাজিক, পেশাগতভাবে ক্ষতিকর, তা জানা সত্ত্বেও উনি সে ব্যবহারটা চালিয়ে যাচ্ছেন, এবং তার প্রত্যেকটা ডোমিনে তার ভয়াবহ রকম ক্ষতি হচ্ছে, এবং উনি ওনার আচরণ নিয়ন্ত্রণ করতে অক্ষম। সেটাকে আমরা বলবো হচ্ছে আচরণগত আসক্তি। অসংখ্য ধন্যবাদ স্যার, বেশ বিস্তারিতভাবে খুলে আমাদেরকে বলেছেন। আমাদের একটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পর আবার ফিরছি।
দর্শক, ফিরে আসলাম বিরতির পর অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর তৌহিদ স্যার, আমি আপনার কাছে আবার আসছি যে অনেক কিছু কথাই আমাদের মধ্যে হচ্ছে। তো আমরা মোটা দাগে যদি বলতে চাই, ইদানিং আমরা কি ধরনের আচরণগত আসক্তি আপনারা আসলে পাচ্ছেন আমরা এবং প্র্যাকটিক্যাল সেগুলোর লক্ষণগুলো যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ ডক্টর। আসলে কথা কথাতে অনেকগুলো বিষয়ই চলে আসছে। আপনি যেটা শুরুতে বলছিলেন যে আবহমানকাল থেকে জুয়ার বিষয়টা চলে আসছে, এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ একটা সময় ছিল জুয়াটা একটা নির্দিষ্ট জায়গায় অথবা নির্দিষ্ট সময়ে হতো, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই জুয়া অথবা বেটিং, স্পোর্টস প্রেডিকশন এবং নানাভাবে অথবা ড্রিম, স্পোর্টস ড্রিম, এরকম বিভিন্ন নামে তৈরি করে এটা কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে আসছে। এখন দেখা যাচ্ছে যে একদম সমাজের উঁচু স্তর থেকে নিচু স্তর পর্যন্ত সব জায়গাতে এটা অ্যাক্সেসিবল হয়ে গেছে এবং এমনকি শিশুদের কাছেও তারাও কিন্তু এই জিনিসগুলোতে ইনভলভ হয়ে যাচ্ছে। টেলিভিশনের স্ক্রিনে পর্যন্ত খেলার মাঝখানে বিরতিতে মাঝখানে বেটিং সাইটের অ্যাড চলে আসছে। অ্যাড চলে আসছে এবং কিছু কন্ট্রোভার্সিও আসলে তৈরি হয়েছিল। আমাদের কিছু প্লেয়ার এটাতেও জড়িয়ে গিয়েছিলেন এবং দেখা গিয়েছে যে আইসিসি থেকেও তো বেশ এটা নিয়ে কিছু ইনভেস্টিগেশনও হয়েছে এবং কাউকে কাউকে হয়তো খেলা থেকে বিরত রাখা হয়েছে। কিন্তু যেটা মুশকিল হচ্ছে যে এটা চলে আসছে এবং দেখা যাচ্ছে যে এটা শহরে, গ্রামে এবং এমনকি আমরা দেখেছি যে গ্রামে পর্যায়ে যে ওখানটায় প্রজেক্টর দিয়ে খেলা দেখানো হচ্ছে, কিন্তু আসলে খেলাটা ওখানটায় মূল বিষয় না, ওখানটায় আসল জিনিস হচ্ছে এই জুয়ার বিষয়টা চলে আসছে। এবং ডক্টর হানুন যেটা বলছিলেন যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো যেমন করে এখানটায় ইনভলভ, তারা বুঝতে পারে যে কতক্ষণে আমরা এই জায়গাটায় মনোযোগ দিব। দেখা যাচ্ছে এই জুয়ার সাইটগুলোতেও কিন্তু প্রতিটা ইন্ডিভিজুয়ালাইজড হয়েতে যে একটা মানুষে হয়তো বা 20 বার বেট করার পরে হয়তো বা আশা ছেড়ে দিচ্ছে অথবা থেমে যাচ্ছে, তার ক্ষেত্রে 19 বারের সময় একটা হয়তো বা ছোট্ট একটা পুরস্কার পাচ্ছে, সে মনে করছে আমি হয়তো বা আরও জিততে পারবো, তখন দেখা যাচ্ছে আরও বেশি জড়িয়ে যাচ্ছে। এবং এমনও আছে, আমরা টিভিতেও রিপোর্ট দেখেছি যে মানে পুরা গ্রামে সবাই জড়িয়ে গেছে একজন একজন করে করে। এছাড়াও যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার কথা তো চলেই আসলো, আসলে আমাদের সবার হাতেই এখন মোবাইল ফোন, স্মার্টফোন আছে। মোবাইল ফোন মানে এখন স্মার্টফোন। এবং ডক্টর হানুর সাথে আমি সম্পূর্ণরূপে একমত যে আসলে এটা অ্যাসোশাল করেই দিচ্ছে। সো এই জিনিসগুলা কিন্তু মানে এই সোশ্যাল মিডিয়া ইউজ এটা কিন্তু প্রচণ্ড রকমভাবে চলে আসছে। এছাড়াও যেটা নিয়ে আসলে শুরু হয়েছিল 90 দশকের থেকে ইন্টারনেট ইউজ এবং গেমিং অ্যাডিকশনের কথা চলে আসছিল বহির্বিশ্বে, এখন কিন্তু সেটাও আমাদের দেশে চলে এসেছে। আমরা যখন স্টুডেন্ট তখন আমরা দেখতাম যে কিছু কিছু ছোট ছোট দোকান থাকতো যেখানটায় যে গেম খেলা যেত, সেখানটা অনেক আমাদের সময়ও অনেকেই দীর্ঘ সময় কিন্তু গেম খেলতেন, তাও কিন্তু সেটা আইডেন্টিফাই করা যেত যে হ্যাঁ ও ওখানটা যে গেম খেলে ওখানটা আছে। প্যারেন্টসরা অথবা হচ্ছে শিক্ষকরা অনেক সময় কিন্তু বলতো, ইভেন বন্ধুরাও বলতো যে ও খেলে, ওকে ওখান থেকে নিয়ে আসি। কিন্তু এখন যেটা হয়েছে যে মোবাইলটা চলে এসেছে সবার হাতে হাতে, সব শিশুর থেকে মধ্যবয়স্ক এবং বয়স্করাও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্যান্ডি ক্রাশ থেকে শুরু করে সিম্পল মানে অথবা যে আমরা প্রায় শুনি ফ্রি ফায়ার, পাবজি, এইসব গেমে কিন্তু অসম্ভব রকমের আসক্ত। এবং এখানটা কিন্তু শুধু যে তারা গেম খেলে, শুরুর দিকে গেমই খেলতো, কিন্তু এখন কিন্তু এই গেমের পিছনে তারা পয়সাও খরচ করে, বিভিন্ন ধরনের প্যাক কিনে, বিভিন্ন ধরনের কস্টিউম কিনে, অথবা বিভিন্ন ধরনের ওদের বিভিন্ন ধরনের অস্ত্র পাওয়া যায় ওই ফ্রি ফায়ার গেমগুলোতে। এগুলোর জন্য কিন্তু তারা অনেক টাকা পয়সা খরচ করে। এবং অন্যান্য নেশার ক্ষেত্রে, ওই যে গাঁজা, হিরোইনের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে বাসা থেকে জোর করে টাকা নিচ্ছে, রাগারাগি করছে, এইসব ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে শিশু কিশোর অথবা তরুণরা কিন্তু জোর করে টাকা নিচ্ছে এবং প্রচুর টাকা খরচ করে ফেলছে এইসব জায়গাতে, এবং একটা রিংও তৈরি হয়ে যাচ্ছে। সো এই গেমিংটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশের যুবক সমাজের জন্য। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এই জুয়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে অন্যান্য আচরণগুলো, যে আমরা যেটা বলছিলাম যে ক্ষতিকারক যেই আচরণগুলো, যে সেটা আপনার কথা তো কিছুটা আসছিল যে খাওয়া অথবা নিজেকে ক্ষতি করা, এরকম কিছু ব্যবহারগত আসক্তিও কিন্তু চলে আসে। তো আমাদের প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখছি এখন সেটা হচ্ছে এই জুয়া, ইন্টারনেট ইউজ, মানে বিশেষত সোশ্যাল মিডিয়া ইউজ এবং গেমিং, এই তিনটা জিনিসই কিন্তু খুব বেশি পরিমাণে দেখা আমি স্যার প্রসঙ্গক্রমে জেনে আপনার কাছ থেকে জানতে চাই যে এখন মানুষের সম্পর্ক অনেক বাড়ছে। আমরা যদি 20-25 বছর আগের কথা বলি, তখন যে স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটি লাইফে যে অ্যাফেয়ার বলে যে ব্যাপারটা, এখন আর এটা আরও অনেক বেড়েছে। এখন অ্যাফেয়ার করছে না এমন খুঁজে পাওয়াটাই কিন্তু হয়তো অনেকটা সীমিত হয়ে গেছে। তো সেই হিসাবে কিন্তু বিপরীত চিত্রটা দেখা যাচ্ছে যখন আমরা কোনো একটা সেক্সুয়াল ডিসফাংশনের ট্রিটমেন্ট করছি, অনেকের মধ্যেই যৌন অনাগ্রহ দেখা যাচ্ছে, অনেকে পর্ন অ্যাডিক্টেড হচ্ছেন, অনেক রকম
পারভার্টেড নানা রকম সেক্সুয়াল বিহেভিয়ার অ্যাডিক্টেড হচ্ছেন। এই বিষয়টা আপনারা কেমন দেখছেন বা এইটার ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? হ্যাঁ, না, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন, পর্ন অ্যাডিকশনের জিনিসটা। এটাও কিন্তু আগে যেটা ছিল যে হয়তো বা পর্ন ছিল সিনেমা হলে, কিছু সিনেমা হলে চলতো অথবা এরকম ছিল, অথবা কিছু হয়তো বই টই পাওয়া যেত, কিন্তু এটাও এখন হাতে হাতে চলে আসছে। এবং শুধু তরুণদের ভিতরে একটা সময় চিন্তা করা হতো বাইরে যারা যেত পুরুষদের, কিন্তু পুরুষ নারী উভয়ই কিন্তু এই জিনিসগুলোতে এফেক্টেড হচ্ছে। এবং এখানটায় যেই জিনিসগুলা দেখাচ্ছে সেটা থেকে কিন্তু দেখা যাচ্ছে তাদের এক্সপেকটেশন, তাদের সেক্স সম্পর্কে ধারণা, তাদের সেক্সুয়াল প্র্যাকটিস, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং একটা সোশ্যাল প্রেশারও কিন্তু আমরা দেখছি যে ফিমেলদের উপর একটা প্রেশার চলে আসছে যে এটা তো নর্মাল। এবং তরুণদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ডিমান্ড করছে যে তারা ওই পর্নস্টাররা যেভাবে করে সেক্সুয়াল অ্যাক্টগুলা করছে সেটার থেকে কিন্তু তারা বের হয়ে আসতে পারছে না। নর্মাল যে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে, ইভেন হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও, শুধু যে অ্যাফেয়ারের ক্ষেত্রে সেটাও না, হাজব্যান্ড ওয়াইফের শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারা ওটাকেই মডেল করে করার চেষ্টা করছে। এবং তার থেকেও বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে এই আসক্তিতে দেখা যাচ্ছে অনেক সময় তারা যে হিউম্যান তার পার্টনারের সাথে যেই সেক্সুয়াল ইন্টারাকশন সেটার থেকে বরঞ্চ প্রেফারেন্স দিচ্ছে পর্নের প্রতি। এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, কারণ ওখানটায় প্রতিদিনই নতুন নতুন মানুষ আসছে, নতুন নতুন সিনারিও হচ্ছে, কিছু ফ্যান্টাসি জায়গা তৈরি হচ্ছে। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার ফিরবো। রাহানুল স্যার, আপনার কাছে আসছি যে এই যে আচরণগত কিছু আসক্তি নিয়ে আলোচনা করা হলো, তো এই আচরণগত আসক্তিতে কি স্যার কোনো রকম শারীরিক উপসর্গ হয় কিনা, আর এগুলোর কি উইথড্রল সিমটম হয় কিনা? অর্থাৎ আমরা সাধারণত দেখে থাকি যে যারা অ্যালকোহলে আসক্ত বা হেরোইনে আসক্ত, তীব্র শারীরিক উপসর্গ হচ্ছে না খেলে। আচরণগত আসক্তিতে কি এরকম কিছু হয় কি? ডেফিনেটলি। তবে এটা কেন, এটা পার্থক্যটা একটু বোঝাটা জরুরি। যেমন ধরা যাক অ্যালকোহলের কথা বলছিলেন, যে অ্যালকোহলের ক্ষেত্রে এই সমস্যাটা হলো, অ্যালকোহল তো খেলে মানুষের এমনি আনন্দ পায় না, কারণ অ্যালকোহল তো একটা রাসায়নিক ব্যাপার। অ্যালকোহল নিশ্চয়ই মস্তিষ্কে কিছু নির্দিষ্ট জায়গা আছে, সেখানে যে একটা বন্ধন তৈরি করে এবং সেই জায়গাটা কী বলা যায়, সংখ্যাটা বাড়িয়ে দেয়। আবার যখন মানুষ জুয়া খেলছে, জুয়া তো কোনো ধরনের রাসায়নিক পদার্থ না, জুয়া তো এক ধরনের অ্যাক্টিভিটি বা এক ধরনের কী বলা যায় একটা কৌশল, যার সাথে আমরা যুক্ত হচ্ছি। তো এখানে একটা পার্থক্য আছে যে অ্যালকোহল একটা তরল পদার্থ, যার একটা মস্তিষ্কে একটা বন্ধন করা জায়গা আছে। তাহলে জুয়ার কি নেই? হ্যাঁ, জুয়ারও কিন্তু আছে। আসলে জুয়ার কাজটা শুরু হয় আর একটু পরে। অ্যালকোহলে যেমন হচ্ছে একটা রিসেপ্টরের সাথে আগে বন্ধন তৈরি করে, তারপরে আমাদের হচ্ছে ওই পুরস্কারের যে তন্ত্রে টোকা দেয়। এই গ্যামলিং বা পর্নোগ্রাফি বা গেমিং সব কিছু কিন্তু আবার একই জায়গাতে টোকা দিচ্ছে। ঠিক যেমনভাবে আমি ওই জায়গায় যখন পুরস্কার পাচ্ছি না, তখন যেমন আমার একটা তৃষ্ণা তৈরি করে, ভয়ঙ্কর রকম করে আকাঙ্ক্ষা তৈরি করে, একই রকমভাবে আমি যখন জুয়া খেলতে পারছি না, আমি যখন পর্নোগ্রাফি দেখতে পারছি না বা গেম করতে পারছি না, তখনও কিন্তু আমার একটা ভয়াবহ রকম তৃষ্ণা তৈরি করে, যাকে ইংরেজিতে বলে হচ্ছে ক্রাভিং। মানে এটাকে আমার নির্দিষ্ট সময় বাংলায় কিন্তু একটা সুন্দর একটা শব্দ আছে, কিন্তু মৌতাত, ডিকশনারি খুললে দেখা যাবে যে নেশা করিবার নির্দিষ্ট সময়। মানে জুয়া খেলার যে সময়টা আসবে, ওই সময়টা এলে কিন্তু দেখা যাবে হচ্ছে আমাদের শরীর মন চাইবে জুয়া খেলতে। তো এটাকে আমরা শারীরিক লক্ষণ কীভাবে প্রকাশিত হতে পারে, একই রকমভাবে ঠিক যেমনভাবে অ্যালকোহলের ক্ষেত্রে হয়, অস্থির লাগবে, শরীরের মধ্যে হার্ট রেট বেড়ে যাবে। খুব সহজভাবে বুঝতে পারি, যারা আমরা সকালবেলা চা খেতে অভ্যস্ত, সবাই কিন্তু না, পৃথিবীর সবাই যে আবার চা তাদের ভাল লাগবে, এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা। এমনও মানুষ আছে চা খেলে তার ঘুম পায়, কিংবা চা খেলে তার বিরক্ত লাগে, যা চা খাওয়ার জন্য খায়। হ্যাঁ, এমনি সামাজিকতার জন্য মাঝে মধ্যে দুই একটুকু খায়। আবার কারো আছে চা খেলে তার ঘুম আরও ভালো হয়, আর কারো আবার এক কাপ চা খেলে আবার ঘুম হয় না। আমি সেই গ্রুপটার কথা বলছি যার চা পছন্দ। একটু খেয়াল করলে দেখবেন, যে সময় আমরা চা খেতাম বা খাই, 8টার সময় ধরা যাক আমরা চা খাই সকাল, 8টা বাজার আগ থেকে কিন্তু আমাদের কিন্তু মস্তিষ্কে কিন্তু ঘন্টা বাজা শুরু করে, চা খেতে হবে, চা খেতে হবে। কোনো কারণে যদি আমার চা খাওয়াটা মিস হয়ে যায়, আমাদের কিন্তু তখন কিন্তু একটা ভয়াবহ রকম কষ্ট হয়। শুধুমাত্র এর সাথে আমরা মিলিয়ে নিই, বিশেষত যারা কোনো একটা সিরিয়াল দেখেন, আমি একটা প্রতীকী অর্থে বলছি, এখন আমাদের তো অবশ্য সিরিয়ালগুলো অন্যভাবে হয়ে গেছে, ব্যক্তিগতভাবে আমরা দেখতে পারি। একসময় ছিল না, যখন টিভি যখন ছিল, আমাদের কিন্তু যেমন ইত্যাদি বলে একটা জনপ্রিয় অনুষ্ঠান আছে, ওই সময় কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু একটা চুলকাতে থাকতো যে দেখতে হবে। একই ব্যাপারটা আমাদের বিহেভিয়ার ক্ষেত্রে ঘটছে। আর মৌলিক বিষয় যেটা আছে, মাদকাসক্তি বলি বা যাই বলি না কেন, ঠিক যেমনভাবে হয়, পার্থক্য শুধু একটাই, এখানকার ফার্মাকোলজিক্যাল ক্রাইটেরিয়াগুলো থাকে না। এর বাইরে প্রত্যেক ব্যক্তি এটাকে কমানোর চেষ্টা করেন কিন্তু পারেন না, তার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন কিন্তু পারেন না। এই সমস্যাগুলোর কারণে তার পারিবারিক, সামাজিক, পেশাগত জায়গায় ক্ষতি হয়, তার সত্ত্বেও তিনি অব্যাহত রাখেন।
সারাদিন ধরে উনি এটা নিয়ে চিন্তিত থাকেন, কিভাবে উনি আরও বেশি টাকা জোগাড় করবেন। যে গেমে আসক্ত সে চিন্তা করবে কীভাবে আরও কিছু কয়েন পাওয়া যায়, কীভাবে আরও কিছু খেলা যায়, ইত্যাদি ইত্যাদি। সহজভাবে বলতে গেলে এইভাবে। থ্যাংক ইউ স্যার। আমি একটু প্রসঙ্গক্রমে আপনার কাছে আরেকটু জেনে রাখি যে এই যে আমরা আসক্তগুলি নিয়ে কথা বললাম, আসলে কারা ঝুঁকিপূর্ণ? আসলে সবাই তো আসক্ত হচ্ছে না। আপনি কয়েকবার এটা বলার চেষ্টা করেছেন, দুদিনের আলোচনাটা উঠেছে, সবাই আসক্ত হয় না, সবাই আবার সব কিছুতে আসক্ত হয় না। হ্যাঁ, তাহলে এটার কারণটা কি? কারা ঝুঁকিপূর্ণ? কি সেই ব্যক্তিত্ব বা একটা মানুষের ইন্ডিভিজুয়াল কারণ, এগুলো যদি একটু আমরা যখন ইংরেজিতে বর্ণনা করতে যাই আমরা কিন্তু বলি সে ডিসঅর্ডার। আসলে ডিসঅর্ডার হচ্ছে তাই যে ক্ষেত্রে কারণ একটি নয়। আবার আমাদের একটা সমস্যাটা হলো আমি আমাকে দিয়ে পৃথিবীকে দেখতে চাই। আমি যেটা পছন্দ করি, আমি ভাবতে পছন্দ করি, পৃথিবীর সবাই বোধহয় এটা পছন্দ করে, বাট ইন রিয়েলিটিটা না। আমাদের কিন্তু শার্টের কালার কিন্তু একজন একরকম হচ্ছে। আমাদের একই পরিবেশে, ধরা যাক একই স্কুলে, সবাই কিন্তু আসক্ত হচ্ছে না। ধরা যাক প্রতীকীভাবে একটি ক্লাসে 100 জনের মতন ছাত্রছাত্রী আছেন, তাদের মধ্যে কিন্তু সবাই কিন্তু গেমে আসক্ত হচ্ছে না। এখানে কিন্তু আমরা দেখবো যে একটা সংখ্যা কিন্তু আসক্ত হচ্ছে। তার মানে হলো এখানে যারা যারা আসক্ত হচ্ছে ধরে নিতে হবে তারা ঝুঁকিপূর্ণ। ঝুঁকিটা এলো কোন দিক থেকে? সবাই তো হচ্ছে না। আবার যেখানে ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্য আছে তার উল্টোভাবে নিশ্চয়ই তার কিছু কিছু নিরাপত্তামূলক বৈশিষ্ট্য আছে, যে এই বৈশিষ্ট্য যার যার আছে তারা তাহলে আসক্ত হবে না। দুভাবেই কথাটা সত্য। আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে দেখি, সহজভাবে বলা যায় যারা প্রাকৃতিকভাবে, বংশগতভাবে এমন জেনেটিক্স নিয়ে এসছেন অপেক্ষা করতে সক্ষম। আমি জাস্ট হচ্ছে ইনস্ট্যান্ট মানে ধৈর্য ধরতে যারা সক্ষম, আমি একটা বিষয় সঙ্গে সঙ্গে হচ্ছে যে আনন্দটা আমি নিব না, আমি ওয়েট করব দীর্ঘমেয়াদী লাভের জন্য। এই যে আমি অপেক্ষা করতে পারছি, আমার ব্রেনের ফ্রন্টাল লোবের, আমাদের কপালের নিচের যে অংশটুকু আছে, যে কিনা সিদ্ধান্ত নেয়, তার যে একটা প্রাকৃতিক সামর্থ্য আছে, এটাই আমাদেরকে আলাদা করে দেয়। কিছু কিছু আমরা দেখি, ছাত্রছাত্রী দেখি যে ছোটোবেলা থেকেই সে খুবই মনোযোগী, তাকে পড়ার কথা বলতে হয় না। আর বেশিরভাগ ছাত্রকে কিন্তু বাবা মা, টিচাররা কিন্তু পড়ার কথা বলতে বলতে পেরেশান হয়ে যাচ্ছে। যে ছেলেটি দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে, যে কোনো বিষয়ে মনোনিবেশ করতে পারে, তৃপ্তি পেতে অপেক্ষা করতে পারে, সে কিন্তু সহজে নেশায় আসক্ত হবে না। তাহলে ঝুঁকিপূর্ণ কারা? এর উল্টোটা, যাদের মস্তিষ্কটা প্রাকৃতিকভাবেই, বংশগতভাবেই তারা ঝুঁকি নিয়ে পৃথিবীতে এসছে। তাই বলে এটিকে 100% না। এই সংখ্যাটা কিন্তু এক এক ক্ষেত্রে এক এক রকম। এটা অ্যালকোহলের ক্ষেত্রে সংখ্যাটা যেমন, সেটা হিরোইনের ক্ষেত্রে সংখ্যাটা একরকম না। আবার সব থেকে বেশি বলা হয় অ্যালকোহলের ক্ষেত্রে 40 থেকে 60%। আবার গেমের ক্ষেত্রে কিন্তু আবার সংখ্যাটা একরকম না। আচ্ছা, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে তার বেড়ে ওঠার পরিবেশ, সিস্টেম। একজন শিশু যখন বড় হয়, আমাদের সৌরজগতের মতন সে কিন্তু বেশ কিছু কি বলা যায় সিস্টেম বা তন্ত্রকে স্পর্শ করে। পরিবার একটা সিস্টেম, পরিবারের বাইরে যে একটা পরিবার আছে, একটা চাচা, ফুপু, খালা, মামা, এটাও একটা সিস্টেম। প্রতিবেশী একটা সিস্টেম। আবার যে স্কুলে সে পড়াশোনা করছে সেই স্কুলটা কিন্তু একটা সিস্টেম। আরও বলা হয়, কেউ কেউ বলে সাবসিস্টেম হিসাবে। স্যার আমি এই প্রসঙ্গে আসছি স্যার, আমরা জাস্ট একটা ছোট বিরতি নিব, বিরতির পরে ঠিক এই প্রসঙ্গে আপনার কাছে ফিরবো। ওকে। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপশন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। রাহানুল স্যার, আপনার কাছে যে বিষয়টাই ছিলাম, যে একটা শিশু যখন বড় হচ্ছে তার অনেকগুলো তন্ত্রকে সে স্পর্শ করছে, পরিবার, তার এক্সটেন্ডেড ফ্যামিলি, তার প্রতিবেশী, স্কুল, এগুলো আপনি বলছিলেন। এখানে এই জায়গাটা শিশুর উপর ভয়াবহ রকম প্রভাব ফেলে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে এমনকি স্কুল বিল্ডিংয়ের বয়সও নাকি শিশুদের আচরণের উপর প্রভাব ফেলে। টিচারদের ট্রেনিংয়ের মান, টিচাররা কতটুকু প্রশিক্ষিত একজন শিশুর সাথে ইন্টারঅ্যাকশন করার জন্য, এটাও কিন্তু শিশুদের আচরণের উপর প্রভাব ফেলে। একজন শিশু কিন্তু হচ্ছে যেটা একদম ফাঁকা স্লেট নিয়ে যেমন পৃথিবীতে আসে না, তেমনিভাবে কিন্তু একজন শিশুকে কিন্তু নার্চার করার দায়িত্বটা কিন্তু আমাদের উপর পড়ে। মানে আমরা যদি ওই জায়গায় দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, আমাদের পাড়ায় যদি অহরহ যদি হচ্ছে গেমের স্পট থেকে থাকে, জুয়ার স্পট থেকে থাকে, অহরহ যদি গাঁজা বিক্রি হয়, সেই শিশুটা কিন্তু রোল মডেল কিন্তু হচ্ছে দেখবি কাকে। বা এর পাশাপাশি আরও যদি বলি, এখন কিন্তু আবার আরেকটি নতুন সমস্যা এসেছে, আমরা কিন্তু সিটিজেন হওয়ার আগে নেটিজেন হয়ে গেছি। মানে আমাদের একটা টার্ম দেখা যায় না, নেটিজেন। তার মানে এই ভদ্রলোকরা বা ভদ্রমহিলারা, ওনারা সবসময় নেটেই বসবাস করেন, তারা আসলে সিটিজেন নন। তারা রাস্তাঘাটে নিয়মকানুন মানেন না, কিন্তু তারা কিন্তু অনলাইনে এসে কিন্তু প্রচুর জ্ঞানগর্ভ বক্তব্য এবং কমেন্টস করেন। তো এই ধরনের বিকৃত ধরনের রোল মডেলগুলো তো শিশুরা দেখছে, যাদেরকে আইডিয়ালাইজ করছে।
এবং শিশুরা কিন্তু তাদের রোল মডেলও মানছে। নানা রকমের রিল, নানা রকমের Reel, কন্টেন্ট, fashion অদ্ভুত অদ্ভুত আছে। সব ক্যারেক্টার। প্রাকৃতিকভাবে তো শিশুরা রোল মডেলের কাছে যায়, শিশুদের রোল মডেলটা তো বয়সভেদে ভিন্ন ভিন্ন হতে থাকে। তো এই রোল মডেলগুলোর আচরণটাও তাকে কিন্তু ভয়াবহ রকমভাবে প্রভাবিত করে, এটা একটা ঝুঁকি তৈরি করে। আরেকটি বিষয় আছে হলো যে শিক্ষার কথাটা কেন বললাম, অদক্ষতার কিন্তু একটা ঝুঁকি তৈরি করে। আমরা কিন্তু একটি কারণকে দায়ী করছি না, সব কিছুই মিলেই হয়। এবং একটি বৈশিষ্ট্য থাকলে যে সে রোগী হয়ে যাবে, সে যে একদম আজীবনাসক্ত হয়ে যাবে, তাও কিন্তু নয়। এটি আসলে বহু ফ্যাক্টরের একটা জটিল মিথস্ক্রিয়ার কারণেই একজন মানুষ এত ভয়ঙ্করভাবে আসক্ত হয়ে ওঠেন। থ্যাংক ইউ স্যার, অনেক বিস্তারিত বলেছেন। আবার আপনার কাছে ফিরবো। তৌহিদুল ইসলাম শামু স্যার, আপনার কাছে আসছি। এখন কিন্তু আমরা ব্যক্তিগত লাইফে, ব্যক্তিগত প্র্যাকটিসে যেটা দেখি, একটা মহামারীর মতো আসছে, সেটা হচ্ছে শিশুদের ডিভাইস আসক্তি। এটা কত প্রসঙ্গে উঠে এসছে, পার্টিকুলারলি পোস্ট কোভিডের পরের থেকে যখন অনলাইনে ক্লাস চলেছে বেশ কিছু মাস বা বছর, হয়তো সেটা এটাকে ইন্টেন্সিফাইড করেছে। এবং এখন ঘরে ঘরে এই সমস্যা কিন্তু তীব্র প্রকট। জাতিগতভাবে আমরা কি একটা ভয়ঙ্কর কোনো বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছি? এটা সম্পর্কে আপনি কিছু বলবেন? শুধু আমি জাতিগতভাবে আমরা হয়তোবা মনে করি যে আমাদের বাংলাদেশের যে জাতি, আমরা বাংলাদেশি হিসাবে, সেটা না, আমরা মানব জাতি হিসেবেই মনে হয় একটা ভয়ঙ্কর সংকটের ভিতর যাচ্ছি। কারণ আসলে আপনি যেটা বলেছেন যে এর আগে হ্যাঁ ডিভাইস ছিল, বাসায় হয়তোবা একটা টিভি থাকতো, ছোটবেলায় সবাই একসাথে বসে দেখতো, অথবা হয়তোবা একটা কম্পিউটার থাকতো, বাসার দুইজন সন্তান অথবা তিনজন সন্তান সেই কম্পিউটারটা কিন্তু শেয়ার করতেন, যে কিছু কোনো কাজের জন্য অথবা পড়ালেখার জন্য যেটাই হোক, অথবা গেম খেলার জন্য হলেও কিন্তু শেয়ার করে করে তারা ইউজ করতেন। কিন্তু এখন ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগত ডিভাইস হয়ে যাওয়ার জন্য হয়েছে, কিন্তু তারা সবাই একটি করে আলাদা দ্বীপের মতন হয়ে যাচ্ছেন, তারা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন, ওই যে অ্যাসোশিয়াল হয়ে যাচ্ছেন আসলে। এবং কোভিডের পর থেকে এখন আসলে সন্তান কি ক্লাস করছে নাকি গেম খেলছে, সোশ্যাল মিডিয়ায় আছে নাকি পর্ন দেখছে, বাবা মা কিন্তু সবসময় কিন্তু ওইভাবে করে মনিটর করার অথবা দেখার সুযোগ পাচ্ছেন না। আমি তো ক্লাস করছি, আমরা হয়তো বা ছোটোবেলায় করেছি যে গল্পের বই পড়েছি পড়ার বইয়ের ভিতরে নিয়ে, কিন্তু এখন এটা এতটা মারাত্মক আকার ধারণ করেছে যে আসলে এখানটা কন্ট্রোল করা যাচ্ছে না। এবং শিশু কিশোরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডাক্তার রাহানুন যেটা বলছিলেন যে ওখানটা আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সের কথা বলছিলেন। এই প্রিফ্রন্টাল কর্টেক্স কিন্তু হচ্ছে আমাদের ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়া এবং নিজেদেরকে কন্ট্রোল করা, এই জিনিসটা কিন্তু আমাদের এই প্রিফ্রন্টাল কর্টেক্সটাই করে থাকে। শিশু কিশোরদের ক্ষেত্রে কিন্তু এই ডিসিশন নেওয়া এবং নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়। তারা কিন্তু জন্ম থেকে এই জিনিসটার ক্ষমতাটা তৈরি হয় না। তারা অ্যাডাল্টহুডে অথবা যখন তারা প্রাপ্তবয়স্ক হয় তখন কিন্তু তারা নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা কিন্তু পান। কিন্তু ওই রিওয়ার্ড সার্কিটে যে জিনিসগুলো, যে আমি একটু স্ক্রল করলে একটু আনন্দ পাচ্ছি, গেম খেললে একটু আনন্দ পাচ্ছি, ওই জিনিসটা কিন্তু তাদের ভিতরে থাকেই। সো দেখা যাচ্ছে তারা ওইটা আনন্দ পাচ্ছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করা, নিজেকে থামিয়ে রাখা, নিজেকে দমিয়ে রাখার অপেক্ষা, নিজেকে একটু অপেক্ষা করার জন্য, এটা আমার এখন জন্য ঠিক হচ্ছে না, আমি আরেকটু অপেক্ষা করি, এই জিনিসটা কিন্তু তারা থাকে না। সেই জন্য দেখা যাচ্ছে যে তারা আরও সহজে এইসব জিনিসে আসক্ত হয়ে যাচ্ছেন। এবং তারা এখন ছোটোবেলার থেকে যখন আসক্ত হয়ে যাচ্ছেন, ডক্টর আহরুনের কথা অলরেডি উঠে এসেছে যে অ্যাটেনশন স্প্যানটা কিন্তু আসলে কমে যাচ্ছে। এবং ওখানটায় ডক্টর আহরুন বলছেন যে খুব শর্ট স্প্যান, যে 3 সেকেন্ড শিশুদের থাকে, এটাই কিন্তু তারা আস্তে আস্তে করে যেটা বড় হওয়ার কথা সেটা কিন্তু কমে যাচ্ছে। এবং এই সোশ্যাল মিডিয়ার ইউজের ক্ষেত্রে আরও যেটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, যে এইখানকার যেই কালচারটা ডাক্তার আহরুনের কথা উঠেছে, নেটিজেন যে কালচারটা, এখানটা কিছু লাইক পাওয়া, শেয়ার পাওয়া, এগুলো দিয়ে কিন্তু তাদের সেলফ ওর্থটা, তারা কতটুকু সফল সোশ্যালি, তাকে মানুষজন তাকে কতটা পছন্দ করে, সেটা একমাত্র নির্ণায়ক হয়ে যাচ্ছে কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় তার গুরুত্বটা কতখানি। এবং এর সাথে সাথে দেখা যাচ্ছে এইখানটায় কিন্তু আমরা যেমন বাস্তব লাইফে বুলিং হয়েছে, এখন আমরা কিন্তু কথাটা প্রায়ই চলে এসেছে সাইবার বুলিংয়ের কথাটা। সাইবার বুলিংটাও কিন্তু এখানটায় তাদেরকে মানসিক স্বাস্থ্যকে দারুণভাবে বাধাগ্রস্ত করছে। এবং আমরা অনেক সময় দেখেছি যে এইগুলোর ক্ষেত্রে, এবং স্পেশালি এখন আরও যেটা সমস্যা হচ্ছে, এআই চলে আসার জন্য বিভিন্ন ইমেজ জেনারেট করে ব্ল্যাকমেলিং করা হচ্ছে, অথবা বিভিন্নভাবে বিশেষত তরুণী যারা আছেন অথবা কিশোরী যারা আছেন তাদেরকে কিন্তু নানাভাবে ব্ল্যাকমেলিং করাচ্ছে। কিছু কিছু রিপোর্ট আমরা হয়তো বা দেখি যে সাইবার বুলিং এর ক্ষেত্রে আমরা আইনের সহযোগিতা নিতে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আনরিপোর্টেড থেকে যাচ্ছে, তারা ভিতরে ভিতরে সাফার করছেন। আমাদের একটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পর আবার ফিরছি।
দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আপনার কাছে যেই প্রশ্নটা আমার, সেটা হচ্ছে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি, কিন্তু একটা বিষয় যে এই যে একটা বড় কারণ কি আমাদের র্যাপিড আরবানাইজেশন। এখন যে আমাদের যে বর্তমান আমরা সভ্য বলে নিজেদেরকে দাবি করছি এই আধুনিক সিভিলাইজড ওয়ার্ল্ডে বা এই র্যাপিড আরবানাইজড একটা ওয়ার্ল্ডে, সেখানে কি এটাই কি একটা প্রধান কারণ, নাকি গ্রামেগঞ্জে এগুলো দেখা যাচ্ছে? মানে এটা একটা বড় কারণ, অবশ্যই বড় কারণ, কিন্তু গ্রামেগঞ্জেও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে। এবং ওখানটায় আমাদের দেশে অনেক বাবা মা এসে কিন্তু বলেন আমার ছেলে খুব ভালো, বাইরে কারোর সাথে মিশে না, সবসময় বাসাতেই থাকে। এটাকেই কিন্তু আমরা করছি, স্ট্যান্ডার্ড হিসেবে ধরছি যে সে কারোর সাথে মিশছে না। কারণটা হচ্ছে যে ওই যে বাইরে হয়তো বা নেশার জিনিস আছে, অথবা ওখানটায় পরিবেশটা ভালো না, অথবা গ্যাং কালচারটা আছে, সেগুলোর থেকে মনে করছে যে ভালো থাকছে, সেফ থাকছে, দূরে থাকছে। কিন্তু দেখা যাচ্ছে এখানটায় বাসায় বসে সে সেই ডিভাইসটা ইউজ করছে এবং সেখানটা আরও বেশি খারাপ জায়গায় চলে যাচ্ছে। অথবা হচ্ছে যে ওখানটাও কিন্তু তার একটা গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে যেটা তাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। এবং গ্রামে গঞ্জে হ্যাঁ, এটা সত্যি যে হ্যাঁ, গ্রামে হয়তো বা কিছুটা খোলা পরিবেশ আছে, কিন্তু ওখানটার স্ট্যান্ডার্ডগুলো কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডগুলো চলে আসছে, শহরের স্ট্যান্ডার্ডগুলো চলে আসছে। আমরা দেখেছি যে অনেক সন্তানই কিন্তু এখন এসে বলছে বাবা মার কাছে যে আমি পড়ালেখা করবো, আমি কি করবো, টিকটকের ভিডিও বানাবো। কারণ ওটাই দেখা যাচ্ছে অনেকেই হয়তো টিকটকের ভিডিও মানে ট্রেন্ডি হচ্ছে, পপুলার হচ্ছে, অথবা অনেকে কিন্তু টাকাও ইনকাম করছে। সো ওই দুই একজনের উদাহরণ দেখে ওই রোল মডেল আমরা, কারণ আমরা বলেই জানি যে মাঝখানে একজন খুব হিট করেছিলেন, উনি যেখানটা যেতেন সবাই ফলো করতো, টিকটকের অনেক টাকা নাকি ইনকাম করতেন, সবাই ওটাকে স্ট্যান্ডার্ড করছে। এবং গ্রামে ওই যে গ্রামের একটা ছেলে, সেও কিন্তু বলছে যে আমি ওই মোটরসাইকেল নিয়ে একটা টিকটক করব, মেয়ে বলছে আমি ওই গান করে করে টিকটক করব। তো গ্রামে কিন্তু মুক্ত না আসলে, যে তা গ্রামে বলি আর শহরে বলি সব জায়গাতেই হয়তো বা প্রকাশের ভঙ্গিটা ডিফারেন্ট, রিস্ক ফ্যাক্টরগুলো ডিফারেন্ট, কিন্তু সব জায়গাতেই কিন্তু একইভাবে এফেক্টেড হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। থ্যাংক ইউ। রানুল স্যার, আপনার কাছে আসছি। আমাদের খুব বেশি সময় আর হাতে নেই। আমরা অনেকগুলো জিনিস আলোচনা করলাম, কিন্তু শুধু হতাশাই উঠে আসছে। আসলে এটার কি আসলে কোনো সমাধান আছে কিনা, আর থাকলে সেটা কেমন? আপনি যদি একটু আমাকে খুলে বলেন। সমস্যাটা আমরা তো শুরুতেই বলেছি, কারণ বলতেই খেয়াল করে দেখব যে 3-4 মিনিটও মনে হচ্ছিল যথেষ্ট না। আসলে কারণটা এত বিস্তৃত, কয়েক ঘন্টাও যথেষ্ট না। এত বিস্তৃত যখন কারণ থাকবে, সেটা সমাধানটা নিশ্চয়ই আমরা 1-2 মিনিটের মধ্যে আমরা আশা করতে পারি না। তবে আমি একটু আগের প্রশ্নের সূত্র ধরে যোগ করতে চাই। আসলে র্যাপিড আরবানাইজেশন বলি বা শহরায়ন যাই বলি না কেন, এর থেকে বড় কারণ কিন্তু হচ্ছে আমাদের অর্থনীতি। না, অর্থনীতি রাজনীতি পরস্পরকে কিন্তু অনেকভাবে প্রভাবিত করে। এখন বর্তমানে যে তথ্যের যে সন্ত্রাসটা চলছে, আমরা কিন্তু আমাদের প্রাইভেসি কম্প্রোমাইজড হয়ে গেছে। আমাদের সমস্ত মোবাইল থেকে শুরু করে আমাদের মোবাইলে যে শত শত অ্যাপ ইনস্টল করেছি, প্রত্যেকটা অ্যাপের বিপরীতে আমরা অনুমতি দিয়ে রেখেছি। আমি কি ভাবি, আমি কাকে পছন্দ করি, কাকে করি না, তা কারো কারো কাছে, কিছু কিছু ক্ষমতাধরের কাছে কিন্তু দিনের মতন স্পষ্ট। এটাকে ম্যানিপুলেট করা হচ্ছে এবং যত বেশি তথ্য দেওয়া হচ্ছে, আগেও বলা হয়েছিল টিভি যখন যায় সে সমাজে হতাশা তৈরি করে। একজন কৃষক দেখেন, তিনি যে ধান উৎপাদন করেন তা 2 মণ ধান দিয়ে উনি অমুক পণ্যটা কিনতে পারেন না, বা উনি যে ধরনের মানুষকে দেখছেন তার সাথে কিন্তু যে মেকআপ করা যে রূপবতীকে দেখছেন তাকে তিনি পাচ্ছেন না, একটা হতাশা তৈরি করছে। শিশুও কিন্তু তাই দেখছে। তো আমরা বিচ্ছিন্নভাবে যদি দেখি যে শুধুমাত্র অমুক করিলেই সব সমাধান হইয়া যাইবে, এরকম কোনো সমাধান নেই। আমাদের সমাধান লাগবে, রাষ্ট্রীয়ভাবে সমাধান লাগবে, সবার আগে নীতিগতভাবে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়গুলো পরবর্তী কিন্তু আবার মাঠ পর্যায়ে চলে আসবে। আমি যদি একদম ব্যক্তিগত পর্যায়ে বলি, পারিবারিকভাবে কী করতে পারে, সবার আগে দরকার হচ্ছে সচেতন হওয়া, বোঝা। অভিভাবক হিসাবে আমার নিজেকেও প্রশ্ন করার দরকার আছে, আমি কি সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি? আমি কি দিনের বেলা 5 বার সময় মতন আমি সুষম খাবার খাই? আমি কি মোবাইল বা অন্য কোনো যে কোনো ডিভাইস দায়িত্বশীলতার সাথে ব্যবহার করি? আমি কি আমার আশপাশের মানুষজনের সাথে, আমার সাবঅর্ডিনেটদের সাথে আমি কি মানবিক বিহেভিয়ার করি, আচরণ করি? নিজের আচরণটা সবার আগে খেয়াল করা দরকার আছে। এরপরে আসবে কিন্তু আমাদের ঘরের নিয়মকানুন। আমরা অবশ্যই রাতের বেলা সবাই চেষ্টা করব রাতের খাবারটা অন্তপক্ষে এক টেবিলে বসিয়ে খাবো, যেখানে আমাদের চেয়ারগুলো থাকবে ফিক্সড। পরিবারের কর্তা এক চেয়ারে বসবেন, পরিবারের কর্ত্রী এক চেয়ারে বসবেন, সবার চেয়ার থাকবে ফিক্সড। এবং আমরা অপরকে সম্মান দিতে শিখব। পরিবারের যে সবথেকে ছোটো শিশুটি আছে তারও সম্মান আছে, তারও মতামতের একটা মূল্য আছে। সে ছোটো, সেজন্য তাকে আমরা অপমান করবো তা কিন্তু হবে না। এ ধরনের একটা ইতিবাচক চর্চা আমাদের দরকার আছে। এটা গেল হলো প্রতিরোধের জন্য। আর যাদের ঘরে এটা রোগের আকারে আবির্ভূত হয়েছে, সেটা পর্নোগ্রাফি হোক বা ডিভাইস হোক, অন্য কোনো আসক্তি, আমি আবারও বলবো সবার আগে হলো অ্যাকসেপ্ট করুন হ্যাঁ এটা হয়েছে, আমার বংশে এটা ছিল না, আমার ছেলে এটা করতেই পারে না।
এই ধরনের ধোঁয়াশা থেকে বেরিয়ে আসুন। দয়া করে দ্রুত আগে সাইকিয়াট্রিস্টের কাছে আসুন। থ্যাংক ইউ ডক্টর তহিদুল ইসলাম শাম্মু স্যার, এক কথা আপনার কোনো কিছু বলার আছে কিনা? এক কথায় বলতে গেলে যে আসলে এটা খুব কষ্টের এবং মানে আমাদের সমাজ, আমাদের পরিবার সব কিছুকে এফেক্ট করছে, কিন্তু একই সাথে হচ্ছে যে আমাদের পিছিয়ে গেলে হবে না। মানে এখানটায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এটা নিয়ে কাজ করতেই হবে, স্বীকার করতে হবে যে আমাদের ডক্টর আনন্দ যেটা বললেন, প্রথমেই প্রবলেমটা স্বীকার করে নিয়ে যদি আমরা আগে কোনো না কোনোভাবে অবশ্যই এটা সমাধান করা যাবে। এবং টেকনোলজি দিয়ে যেটা সমস্যা, অনেক সময় দেখা যায় আমরা টেকনোলজিকেও কিন্তু ইউজ করতে পারি। আমরা দেখেছি অস্ট্রেলিয়ায় কিন্তু তারা অলরেডি 16 ইয়ার্সের নিচে কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ না করার যেই প্রস্তাবনা তারা পাশ করেছেন এবং সেটা ইমপ্লিমেন্ট করা শুরু করেছেন, এবং সেটা বাসার ক্ষেত্রেও করা যেতে পারে। আমরা পারিবারিক লেভেলে মনিটর করার ক্ষেত্রে এবং প্রমোট করার ক্ষেত্রে টেকনোলজিগুলোও কিন্তু ইউজ করা যেতে পারে। আমরা এটাকে অন্তরা হিসেবে না দেখে এটা সহায়ক হিসেবে যদি ইউজ করি, তাহলে বরঞ্চ মনে হয় যে সমাধানটা আসা সম্ভব হতে পারে। কিন্তু সবশেষে কথা হচ্ছে যে এটা ছাড় দেওয়ার সুযোগ নেই, অবশ্যই এটা নিয়ে কাজ করতেই হবে। আপনাদের দুজনকে স্যার অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের এই টপিক, এই আচরণগত আসক্তি এত বিস্তৃত, এত ব্যাপক, যেটি স্যার আপনিও বলেছেন, এটি আসলে 1 ঘন্টা একটা অনুষ্ঠানে এটা নিয়ে আলোচনা করা বা একটা সমাধান বের করে নিয়ে আসা কিন্তু সম্ভব না। তারপরে আপনারা আপনাদের মূল্যবান ইনসাইট শেয়ার করেছেন, আমরা অনেক বিস্তারিতভাবে জানতে পেরেছি এই আচরণগত আসক্তির অনেকগুলো প্রেক্ষিত। আমরা আশা করি আমাদের জনগণ বা আমাদের এই দর্শক তারাও এটা থেকে উপকৃত হবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আর দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য। আপনারা মিলিয়ে নিন যে আপনি নিজে কি কোনো বিষয়ে আসক্ত আছেন কিনা, এবং থাকলে সেটি কিভাবে দূর করা যেতে পারে আপনি চিন্তা করুন। এই রাহানুল স্যার যে জিনিসগুলো বলেছিলেন, যে পরিবারকে আমরা যথেষ্ট সময় দিচ্ছি কিনা, পরিবারের যে ডিসিপ্লিন সেগুলো আমরা ফলো করছি কিনা, আমরা পরিবারের প্রতিটি সদস্যের মতামত নিচ্ছি কিনা, তাদের সবাইকে যে ওন করা একটা পরিবারের মেম্বার হিসেবে সেটি আমরা করতে পারছি কিনা, সেটি কিন্তু আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। আমাদেরকে সমাধান খুঁজতে হবে, শুধু সমস্যা নিয়ে সারাক্ষণ পড়ে না থেকে আমাদের সমাধানমুখী চিন্তা করতে হবে। তাহলেই হয়তো আমরা এটা থেকে বের হয়ে আসার একটা উপায় খুঁজে পাবো। কারণ সমস্যাটি কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশের না, এটা একটা ব্যাপক সমস্যা। তৌহিদ স্যার যেটি বলেছেন, তাই আসলে কিন্তু আমাদের একটা মানব জাতিরই সমস্যা। তো আমরা সেগুলো থেকে উত্তরণের উপায় পাবো। আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আশা করি পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।